তোমাদেরকে বলছি, তোমরা সাবধান হও এবং তোমার রবের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো, যে তোমাদেরকে সৃষ্টি করেছে। জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। অভিমান লুকিয়ে রাখো যদি, থাকবো সারা জীবন অপরাধী। প্রতিশোধ নেবে নাও, আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একাকে দেখে দেখলাম তো আমি। প্রতিশোধ নেবে নাও, আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়।
কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। জীবনের ডায়েরিটা খুলে দেখি, এ আমার বড় পরাজয়। কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। হারানো স্মৃতি হাত বাড়িয়ে পিছু ডাকে আমাকে, পুরনো কথা মনে পড়তে জল আসে দু চোখে। ও হারানো স্মৃতি হাত বাড়িয়ে পিছু ডাকে আমাকে, পুরনো কথা মনে পড়তে জল আসে দু চোখে। পেয়েছো কি সুখ তুমি অবশেষে, তবে কেন ভেঙেছো হৃদয়? কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। সুখেরই জীবন নষ্ট করে দিয়েছো নিজেরই হাতে। চাই না আমি ছলনার প্রেম, যে প্রেম জানে কাঁদাতে। ও সুখেরই জীবন নষ্ট করে দিয়েছো নিজেরই হাতে। চাই না আমি ছলনার প্রেম, যে প্রেম জানে কাঁদাতে। সময়ের ব্যবধানে কেন তুমি আজ পেলে না সুখের পরিচয়? কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। জীবনের ডায়েরিটা খুলে দেখি, এ আমার বড় পরাজয়। কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়।
চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে। চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে। যেদিন চোখের জল শুকিয়ে যাবে মনে রেখো সেদিন আমার মরণ হবে। চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে। ভুলে যদি যাও তুমি এই আমাকে পারবে না ভুলে যেতে স্মৃতিগুলোকে। ও ভুলে যদি যাও তুমি এই আমাকে পারবে না ভুলে যেতে স্মৃতিগুলোকে। সব কিছু এখানে জানি পড়ে রবে ধুকে ধুকে জীবনটাকে পাড়ি দিতে হবে। চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে। কষ্টরা জমা হয়ে কাঁদে দিন রাত্রি নীরব রাতের সাথে আমি একা যাত্রী। ও কষ্টরা জমা হয়ে কাঁদে দিন রাত্রি নীরব রাতের সাথে আমি একা যাত্রী। আধার এখন আমার বড় ভালো লাগে মনে হয় কে যেন পিছু থেকে ডাকে। চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে। চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে। যেদিন চোখের জল শুকিয়ে যাবে মনে রেখো সেদিন আমার মরণ হবে।
গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে, আর পড়ে আছে কত না স্মৃতি বন্দি মনের কারাগারে। এই রাত সেই রাত কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে, আর পড়ে আছে কত না স্মৃতি বন্দি মনের কারাগারে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। সারাক্ষণ ভুলে গিয়ে আছো তুমি সুখে, আমি কাটাই প্রহরার ভালোবাসা একা বেদনারি চরে। এই প্রাণে মন কেঁদে বলে সারাক্ষণ ভুলে গিয়ে আছো তুমি সুখে, আমি কাটাই প্রহরার ভালোবাসা একা বেদনারি চরে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আমি যতটা না ভুল করেছি তারও অনেক বেশি কেঁদেছি, তবু করনি ক্ষমা, তুমি করনি ক্ষমা। নিষ্ঠুর প্রিয়তমা, নিষ্ঠুর প্রিয়তমা, এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায়
গাড়ির ভেতরে গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষ চেম্বার বসিয়ে বহন করা হচ্ছে মাদক, যা সহজে বোঝা বা খুঁজে বের করা অসম্ভব। পায়ের কাছে ব্রেকের পাশে লুকিয়ে রাখা সুইচের সাহায্যে কেবল খুলবে অভিনব এই চেম্বার। ডগ স্কোয়াডের সহায়তায় অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ গাড়ি জব্দ করেছে র্যাব। ভারত থেকে এসব নেশার দ্রব্য কম দামে এনে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে একটি চক্র। গোপন খবর পেয়ে রাজধানীর উত্তরায় অভিযানে গিয়ে এই গাড়িটি জব্দ করে র্যাব। তল্লাশিতে কোথাও মেলেনি মাদকের অস্তিত্ব। পরে খবর দেয়া হয় ডগ স্কোয়াডকে। আর তখনই গাড়িটির সিলিন্ডারের কাছে মাদক বহনের মেলে সূত্র। তবে শনাক্ত করা যাচ্ছিল না নির্দিষ্ট অবস্থান। অবশেষে ব্রেকের পাশে পাওয়া যায় একটি সুইচ, আর সেটি চাপতে যেন কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ। সিলিন্ডারের নিচে অভিনব কায়দায় বসানো চেম্বারের ভেতরে থরে থরে সাজানো ছিল ফেন্সিডিলের বোতল। দরজাগুলো যে হাইড্রোলিক সিস্টেমে খোলে, এটা এই ধরনের একটি কাঠ ছিল এবং দরজাগুলোতে হাইড্রোলিক সিস্টেম ছিল না। পরে আমরা যদি দেখলাম দরজারই একটা হাইড্রোলিক সিস্টেম ওরা ইউজ করেছে গোপনভাবে। মাদক কারবারে জড়িত হাবিবুর রহমান ও মোহাম্মদ পলাশকে আটকের পর র্যাব জানায় ভারত থেকে দিনাজপুর ও কুমিল্লা সীমান্ত দিয়ে এসব ফেন্সিডিল আনা হয় ঢাকায়। ফেন্সিডিল এটা আসলে সীমান্ত হয়ে পাচার হয়ে বাংলাদেশে ঢুকে শহরতলি যেটাকে বলে সাবারবান এরিয়াগুলোতে এটা সবচেয়ে বড় বাজার, এবং ওরা ঢাকার ঢুকার আগ পর্যন্ত ওরা মোটামুটি কমফোর্টেবলি চলে আসে। ফেন্সিডিল পাচারকারী চক্রে জড়িত দেশি বিদেশি সদস্যরা, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলছে র্যাব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তোমার যতটা আঘাত হয়েছি, তবু করনি ক্ষমা, তুমি করনি ক্ষমা। নিষ্ঠুর প্রিয়তমা, নিষ্ঠুর প্রিয়তমা, এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। এমন ক্ষতি করেছি নিজে, যে ক্ষতি মেনে নিয়েছি, তবু করনি ক্ষমা, তুমি করনি ক্ষমা। নিষ্ঠুর প্রিয়তমা, নিষ্ঠুর প্রিয়তমা, এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আমি যতটা না ভুল করেছি, তারও অনেক বেশি কেঁদেছি, তবু করনি ক্ষমা, তুমি করনি ক্ষমা। নিষ্ঠুর প্রিয়তমা, নিষ্ঠুর প্রিয়তমা, এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না।
ইমামের ছদ্মবেশে খোদ রাজধানীতে মাদক ব্যবসা চালিয়ে গেছেন মনিরুল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত সেই ব্যক্তিকে অবশেষে ৬০০ গ্রাম আইস সহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মনিরুল ইসলাম পেশায় মসজিদের ইমাম, কাজ করতেন ডেমরার বাওয়ানিবাদ জুট মিল স্টাফ কোয়ার্টার মসজিদে। যদিও তার আসল উদ্দেশ্য ছিল ভিন্ন, ইমামতির আড়ালে মাদক কারবার করতেন তিনি। বুধবার সন্ধ্যায় গুলিস্তানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে মিলেছে ৬০০ গ্রাম ভয়ঙ্কর মাদক আইস। সংবাদ সম্মেলনে আইস কতটা ভয়ঙ্কর তার চিত্র তুলে ধরে সংস্থাটি। এই ড্রাগটার কাজ হলো মানে ইনহিবিট করা না, ব্রেন সেলকে এক্সাইট করা, তাকে চিপে, নিউরনকে চিপে তার থেকে এক্সট্রা নিউরো ট্রান্সমিটার, যেটা সে ১০০ দিন ধরে সিক্রেশন করতো, একদিনে সিক্রেশন করে একবারে পাকা আমের মতো আটিটা রেখে দেয়। এরপরে এটার অ্যাকশন শেষ হয়ে গেলে সে একেবারে নিস্তেজ হয়ে যায়। তাকে আবার ওই কন্ডিশনে আনার জন্য এবার তার দ্বিগুণ পরিমাণ সেবন করতে হয়। এইভাবে করতে করতে ১-২ বছর পরে আর যতই সে সেবন করুক এটার ওই পর্যায়ে আসবে না এবং সে মেন্টালি ডেথ। কর্মকর্তারা জানান, মনিরুল দীর্ঘদিন টেকনাফ থেকে মাদকের চালান এনে ঢাকা সহ আশপাশে সরবরাহ করত। সেই জন্য ইমামতির ছদ্মবেশ নেন তিনি। আইস এবং ইয়াবার চালান সংগ্রহ করে তিনি ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলায় তিনি সাপ্লাই দিতেন এবং তিনি একটা মসজিদের, আমাদের স্যার ইতিমধ্যে বলেছেন, ছোট্ট একটা মসজিদে তিনি ইমামতি করতেন। ইমামতির পাশাপাশি তিনি বিভিন্ন মাদক ব্যবসায়ীর সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে এবং এই সম্পর্কের ভিত্তিতেই তিনি পরবর্তীতে আইস অথবা ইয়াবা দুটাই তিনি এর আগে অনেকবার নিয়ে এসে তিনি বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতেন। এই চক্রের নেপথ্যের রাঘব বলদের ধরতেও অভিযান চলছে বলে জানায় তারা। বদি যেটা বলেছেন, আমার কাছে আপনি যদি জানতে চান যে হ্যাঁ, আমার কাছে তাদের টোটাল ফ্যামিলি পিকচার চলে আসছে, কার বিরুদ্ধে কয়টা মামলা আছে আমরা কিন্তু করে ফেলেছি অলরেডি। আমরা এখন এটা নিয়ে সোর্স নিয়ে আমরা কাজ করছি। আমার মনে হয় আমরা অচিরেই একটা ভালো নিউজ আপনাদের দিতে পারবো। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, মুছবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম, ভালোবাসি আমি যারে, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। পাহাড়ের কান্না ঝরনা হয়ে সাগরের সাথে মিশেরা, হৃদয়ের কান্না কেউ তো দেখে না, হৃদয়ের মাঝে জমেরা, যতনে গড়া মন হারিয়েছে কখন, গুপ্ত চোরা বালুচরে, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। আকাশ
আকাশের জমানো কত না কষ্ট বৃষ্টি হয়ে ঝরে মাটিতে অচেনা ঝড়ে সে করেছে নষ্ট ভেঙেছে মন আঘাতে বিরহের সজ্জায় পড়ে আছি আমি নিঃস্ব হলাম চিরতরে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে মুছবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম ভালোবাসি আমি যারে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
ক্ষমা করে দিও আমাকে, ভুলতে পারি না তোমাকে। চলে গেছো অনেক দূরে, আসবে না জানি ফিরে। ক্ষমা করে দিও আমাকে, ভুলতে পারি না তোমাকে। চলে গেছো অনেক দূরে, আসবে না জানি ফিরে। ক্ষমা করে দিও আমাকে, ভুলতে পারি না তোমাকে। জানি না কি অপরাধে আমাকে সাজা দিলে, কি ভুল ছিল আমার এভাবে আমায় কাঁদালে। জানি না কি অপরাধে আমাকে সাজা দিলে, ছিল আমার এভাবে আমায় কাঁদালে। কত স্মৃতি ভরা স্বপন জমে আছে আমার বুকে। ক্ষমা করে দিও আমাকে, ভুলতে পারি না তোমাকে। চলে গেছো অনেক দূরে, আসবে না জানি ফিরে। ক্ষমা করে দিও আমাকে, ভুলতে পারি না তোমাকে। জীবনে চলারই পথে দেখা হয় যদি দুজনার, সেদিনও দেখবে যে তুমি, অপেক্ষায় আছি তোমার। জীবনে চলারই পথে দেখা হয় যদি দুজনার, সেদিনও দেখবে যে তুমি, অপেক্ষায় আছি তোমার। আড়ালে লুকিয়ে মন বারে বারে শুধু যে ডাকে। ক্ষমা করে দিও আমাকে, ভুলতে পারি না তোমাকে। চলে গেছো অনেক দূরে, আসবে না জানি ফিরে। বিল্ডিং কত জোরে কেঁপেছে। মোবাইল দিয়ে কি করবেন, জীবন বাঁচান আগে।
আমি এখন দাঁড়িয়ে আছি গোরাশালে। আপনারা জানেন আজ সকালে বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় ভূমিকম্প হয়ে গেল। আর এই ভূমিকম্পের উৎপত্তি স্থল হচ্ছে নরসিংদীর গোরাশাল বা মাদুদ্দি এরিয়াতে। তো গোরাশালের এই জায়গাটা খুব বাজেভাবে ভূমিধস হয়েছে। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। প্রায় 3-4 ফুট মাটি এখানে ডেবে যায়। খুবই বাজেভাবে এখানে ভূমিধস হয়েছে। এখানে বিভিন্ন টিভি চ্যানেল নিউজ করছেন। এখানে আছে যমুনা টিভি, ওইদিকে আছে চ্যানেল 24। क्या जाने तू मेरे राधे ले जाऊंगा सांसें चुरा के तू कह रहा है। বাড্ডা গুলশানের নিচে উৎপত্তি হচ্ছে ভূমিকম্পের। ভাবতে পারেন শুধু তাই নয়, জরিপে উঠে আসছে একের পর এক ভয়ঙ্কর তথ্য। চলুন শোনা যাক সব। রাজধানী ঢাকার মাটির নিচে ঠিক কি ঘটছে তা নিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্কের শেষ নেই। গত শুক্র ও শনিবার মাত্র 31 ঘন্টার ব্যবধানে ঢাকা ও এর আশেপাশে 4টি ভূমিকম্পের ঘটনা সেই আতঙ্ককে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এতদিন আমরা ভাবতাম ভূমিকম্পের উৎস বা এপিসেন্টার মানেই সিলেট, চট্টগ্রাম বা ভারতের সীমান্ত এলাকা, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের চোখের সামনে এক রূঢ় বাস্তবতা তুলে ধরছে। ভূমিকম্প এখন আর দূরের কোনো হুমকি নয়, এটি আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে। ভূতাত্ত্বিক জরিপ, আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ সবকিছু মিলিয়ে যে চিত্রটি উঠে আসছে তা এক কথায় পিলে চমকানো। 31 ঘন্টার সেই অশনি সংকেত। ঘটনার শুরু গত শুক্রবার সকালে রিক্টার স্কেলে 5.7 মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা সহ দেশের বিস্তীর্ণ অঞ্চল। উৎস ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। মাটির মাত্র 10 কিলোমিটার গভীর থেকে সৃষ্ট এই কম্পন ছিল সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে তীব্র। এই ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করতে গিয়ে শিশু সহ 10 জন নিহত হন এবং আহত হন 6 শতাধিক মানুষ। কিন্তু ভয়ের কারণ কেবল এই একটি কম্পন ছিল না। এরপর 24 ঘন্টার ব্যবধানে আবারও 3টি ভূমিকম্প অনুভূত হয়। শনিবার সকালে 3.3 মাত্রার, সন্ধ্যায় 4.3 মাত্রা। এই দুটির উৎস ছিল নরসিংদী। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হল শনিবার সন্ধ্যার আরেকটি কম্পন, যার উৎস ছিল খোদ রাজধানীর বাড্ডা এলাকা। ঢাকার পেটের ভেতর থেকে কম্পন সৃষ্টি হওয়ায় এই ঘটনা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কেন কাঁপছে নরসিংদী ও ঢাকা? মাটির নিচের রহস্য। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম এবং অন্যান্য ভূবিজ্ঞানীদের মতে নরসিংদী ও ঢাকার এই কম্পন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং মাটির নিচে দীর্ঘদিনের জমে থাকা শক্তির বহিঃপ্রকাশ। বাংলাদেশ মূলত 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলের খুব কাছে অবস্থিত। এই প্লেটগুলো স্থির নয়, প্রতিনিয়ত নড়াচড়া করছে। নরসিংদীতে একটি সাবফল্ট বা
ভূফাটল রয়েছে। আগে বিজ্ঞানীরা মনে করতেন এটি খুব একটা সক্রিয় বা বিপজ্জনক নয়, কারণ সেখানে মাঝে মধ্যে ছোটখাটো কম্পন হতো। কিন্তু এখনকার ঘন ঘন এবং মাঝারি মাত্রার ভূমিকম্প প্রমাণ করছে এই সাবফল্টটি এখন অত্যন্ত সক্রিয় এবং এর বিস্তৃতি ঢাকার খুব কাছে চলে এসেছে। বাড্ডায় যে কম্পনটি অনুভূত হয়েছে তা নির্দেশ করে যে ভূফাটলটি রাজধানীর নিচ পর্যন্ত বিস্তৃত হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর হুমায়ুন আখতারের মতে, আমাদের এই অঞ্চলে দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থল বা সাবকন্ডাকশন জোনে প্রচুর পরিমাণে শক্তি পুঞ্জীভূত হয়ে আছে। বিজ্ঞানীদের ধারণা, সেখানে যে পরিমাণ শক্তি জমা আছে তার 1%-এরও কম এখন পর্যন্ত নির্গত হয়েছে। অর্থাৎ একটি ভয়াবহ বা মেগা আর্থকোয়াক সৃষ্টি করার মতো রসদ মাটির নিচে তৈরি হয়ে আছে। এই ছোট ছোট কম্পন বা আফটার শকগুলো সেই বড় বিপদেরই পদধ্বনি। আবহাওয়া অধিদপ্তরের গত 5 বছরের ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এক ভয়াবহ চিত্র। এই সময়ে বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে মোট 39টি ভূমিকম্পের উৎপত্তিস্থল শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 11টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র 86 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে। অর্থাৎ বিগত 5 বছরে দেশে যত ভূমিকম্প হয়েছে তার 28%-এরও বেশি সৃষ্টি হয়েছে ঢাকার খুব কাছে। ভূমিকম্পগুলোর মাত্রা ছিল 3.3 থেকে 5.7-এর মধ্যে। এর মধ্যে নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ঢাকার বাড্ডার মতো জায়গাগুলো উৎপত্তিস্থল হিসেবে উঠে এসেছে। পরিসংখ্যান বলছে 18টি জেলায় এই কম্পনগুলোর উৎস ছিল, যার মধ্যে ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জ অন্যতম। এটি প্রমাণ করে যে ভূমিকম্পের ঝুঁকি এখন আর সিলেট বা চট্টগ্রাম কেন্দ্রিক নেই, এটি মধ্যাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। রাতের ভূমিকম্প, মৃত্যুর ফাঁদ। পরিসংখ্যানে আরেকটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে ভূমিকম্পের সময়কাল নিয়ে। গত 5 বছরে হওয়া 39টি ভূমিকম্পের মধ্যে 23টি হয়েছে সন্ধ্যা 6টা থেকে ভোর 6টার মধ্যে। অর্থাৎ দিনের চেয়ে রাতে ভূমিকম্প হওয়ার প্রবণতা বেশি দেখা গেছে। রাতে মানুষ যখন ঘুমে আচ্ছন্ন থাকে তখন তাদের প্রতিক্রিয়া দেখানো ঢাকার মতো ঘন বসতিপূর্ণ শহরে রাতের বড় মাত্রার ভূমিকম্প হলে উদ্ধার কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। ঢাকার বিপদ কেন বেশি? ঝুঁকির 4 স্তম্ভ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব হাসান ঢাকার বিপদের মাত্রা ব্যাখ্যা করতে গিয়ে 4টি প্রধান কারণ চিহ্নিত করেছেন। এই কারণগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় কেন ঢাকা এখন টাইম বোমের উপর বসে আছে। উৎপত্তিস্থলের নৈকট্য। এতদিন আমরা জানতাম বড় ফাটলগুলোর ডাউকি ফল্ট বা মধুপুর ফল্টে, কিন্তু নরসিংদী ও বাড্ডার সাব ফল্টগুলো সক্রিয় হয়ে ওঠায় বিপদের উৎস এখন ঢাকার একদম কাছে। উৎস যত কাছে হবে কম্পনের তীব্রতা তত বেশি হবে এবং ধ্বংসযজ্ঞ চালানোর সময় তত কম হবে। মাটির গঠন। ঢাকার একটি বড় অংশ, বিশেষ করে নতুন গড়ে ওঠা এলাকাগুলো যেমন আফতাবনগর, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা জলাশয় ভরাট করে তৈরি। বিজ্ঞানের ভাষায় এই মাটিগুলো সফট সয়েল বা নরম মাটি। ভূমিকম্পের সময় এই ধরনের মাটিতে লিকুইফেকশন বা মাটির তরল হয়ে যাওয়ার প্রবণতা থাকে। এতে মাটির ভার বহন ক্ষমতা শূন্য হয়ে যায় এবং বড় বড় ভবন দেবে বা কাত হয়ে যেতে পারে। ভবন নির্মাণে অরাজকতা। ঢাকার অধিকাংশ ভবনই ইমারত নির্মাণ বিধিমালা মেনে তৈরি হয়নি। ডিজাইন কোড না মানা, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং প্রয়োজনের অতিরিক্ত তলা নির্মাণ সব মিলিয়ে ভবনগুলো ভূমিকম্প সহনীয় নয়। 5 মাত্রার ভূমিকম্পেই যেখানে ভবনে ফাটল দেখা দিচ্ছে, সেখানে 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্পে কি হতে পারে তা সহজেই অনুমেয়। জ্বালা 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 এই অন্তরে, জ্বালা 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 বুকের ভিতরে। যারে ভালোবাসি আমি সেই কাছে নাই, যারে ভালোবাসি আমি সেই কাছে নাই, নাই বুঝি নাই আমার ভালোবাসার ঠাই, নাই বুঝি নাই আমার ভালোবাসার ঠাই, যারে ভালোবাসি আমি সেই কাছে নাই।
যাকে আমি বেসেছিলাম ভালো, কখনো ভাবিনি আমি অন্তর এত কালো। ও জীবন দিয়ে যাকে আমি বেসেছিলাম ভালো, কখনো ভাবিনি আমি অন্তর এত কালো। সেই দিনের কত কথা মনে পড়ে যায়, যারে ভালোবাসি আমি সেই কাছে নাই। নাই বুঝি নাই আমার ভালোবাসার ঠাই, যারে ভালোবাসি আমি সেই কাছে নাই। পুরনো স্মৃতিগুলো বন্দি আমার বুকে, কাঁদে মন প্রাণ কাঁদে ছলনারি দুঃখে। ও পুরনো স্মৃতিগুলো বন্দি আমার বুকে, কাঁদে মন প্রাণ কাঁদে ছলনারি দুঃখে। একা বসে তার ভাবনায় সময় চলে যায়, যারে ভালোবাসি আমি সেই কাছে নাই। যারে ভালোবাসি আমি সেই কাছে নাই। নাই বুঝি নাই আমার ভালোবাসার ঠাই, নাই বুঝি নাই আমার ভালোবাসার ঠাই, যারে ভালোবাসি আমি সেই কাছে না। জীবনের বড় পরাজয় মন দিলে জ্বালা পেতে হয়। জীবনের বড় পরাজয় মন দিলে জ্বালা পেতে হয়। কান্না হাসির দুনিয়ায় আসলেই সবই অভিনয়। জীবনের বড় পরাজয় মন দিলে জ্বালা পেতে হয়। জীবনের বড় পরাজয় মন দিলে জ্বালা পেতে হয়। সব কিছু চোখ মেলে মেনে নেয়া যায়, ছলনা মেনে নেয়া
আসে, থাকে না আর কেউ থাকে না পাশে। সব কিছু চোখ মেলে মেনে নেয়া যায়, চলো না মেনে নেয়া যায় না। জীবন চলার পথে বাধা যদি আসে, থাকে না। If you love us, then follow.